আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬। আমাদের সামনে দৈনিক প্রথম আলো রয়েছে। আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো। তো আসুন শুরু করি। আজ বিশেষ করে আমরা পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ চলমান রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। আসেন শুরু করি। প্রথমে দেখেন যে কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে গোলাগুলি, অনেক হতাহত। এর আগে গত অক্টোবরে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। আমরা আরও একটু ভেতরে যাই। দেখেন পাকিস্তানের এই যে অভিযানটা দেয়া হচ্ছে, অর্থাৎ গত বৃহস্পতিবার হামলা করা হয়েছে। প্রথমে হামলা চালিয়েছিল আফগানিস্তান, পরে পাকিস্তান। পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হচ্ছে অপারেশন গজব লিল হক। এটা হচ্ছে বিষয়, অপারেশন গজব লিল হক। দেখেন গত বছরের অক্টোবর মাসে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। পরে ওই মাসের শেষের দিকে কাতারের রাজধানী দোহায় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল কাতার ও তুরস্ক। এরপর থেকে কিছু সময় কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কম ছিল। এর মানে হচ্ছে যে একটা সংঘাত কিন্তু গত যে অক্টোবর মাসেও ছিল, সেটা এক সপ্তাহ সময় ধরে ছিল এই সংঘাতটা। পরে আপনার ওই মাসের শেষের দিকে আসলে দোহাতে কাতারের রাজধানীতে যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়, আর মধ্যস্থতা করেছিল কাতার এবং তুরস্ক। তারপর থেকে উত্তেজনা একটু কম ছিল। এখন দেখেন মানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আপনার ২,৬০০ কিলোমিটারের সীমান্ত আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে এত বড় একটা সীমান্ত আছে, ব্রিটিশ ঔপনিবেশিক সময় নির্ধারণ করা এই সীমান্ত ডুরান্ট লাইন হিসেবে পরিচিত। তো এই সীমানা জুড়েই কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি অনেকদিন ধরেই তৈরি হচ্ছে। দেখেন এখানে বলা আছে যে এই হামলার পিছনে কী বিষয় আসলে। দেখেন এখানে যে ইসলামাবাদ যে কারণটি দেখিয়েছে তা হলো আফগানিস্তানের তালেবান সমর্থিত গোষ্ঠী, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করে তুলছে। তাদের দমনের জন্যই এই হামলা। আমরা আরও দেখব। দেখেন যে দেখেন সংঘাত বন্ধে তৎপর বিভিন্ন দেশ, পরিস্থিতি নজরে রাখছে যুক্তরাষ্ট্র। কারা কারা নজরে রাখছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে জাতিসংঘ আছে, যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, রাশিয়া আছে, চীন আছে, তারপরে কাতার আছে, তুরস্ক আছে, ইরান আছে, মালয়েশিয়া আছে। মোটামুটি বিশ্বের প্রভাবশালী সব দেশই এখানে অন্তর্ভুক্ত আছে। এবার দেখি আমরা যে অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতেই কি এই সংঘাত। এটা আমি নিজেও শুভজিৎ বাগচির এই লেখাটা আমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করি। দেখেন বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের অভ্যন্তরে একের পর এক জঙ্গি হামলা। দেখেন ফেব্রুয়ারির পর থেকে দেখা যাচ্ছে এরকম যে মানে এই ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে যে বিশেষ করে বেলুচিস্তানে হামলা হচ্ছে পাকিস্তানের। তা নিয়ে কিন্তু উত্তাপ চলছিল যে হঠাৎ করে কেন এত বেশি হামলা হবে, মানুষ হতাহত হচ্ছে। তো এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি। বিশেষ করে ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী বোমা হামলা এবং বাউজৌরে সেনা চৌকিতে হামলা। দুই দেশের মধ্যে সমঝোতার যে প্রচেষ্টা তৃতীয় কয়েকটি দেশ শুরু করেছিল, এই হামলার ফলে সেগুলো ব্যর্থ হয়। শুরু হয় ওপেন ওয়ার। দেখেন পাকিস্তানের দাবি হচ্ছে যে কাবুল আফগান তালেবান বা তেহরিক ই তালেবান পাকিস্তান, যাকে বলা হয় টিটিপি, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। বলা হচ্ছে আফগানিস্তান এটা করছে, আশ্রয় দিচ্ছে আর কি। যারা সীমান্ত পার হয়ে পাকিস্তানে
হামলা চালাচ্ছে। এরপর আফগানিস্তানের ভেতরে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের 2640 কিলোমিটার সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশ করছে। দেখেন পাকিস্তানের বরাবরের বক্তব্য হচ্ছে কি, যে 1893 সালে এই সীমান্ত অর্থাৎ এই যে ডুরান্ড লাইন আছে নির্দিষ্ট করা হয়েছিল, এটি আন্তর্জাতিক সীমান্ত, পরিবর্তন করার কোনো উপায় নেই। অন্যদিকে আফগানরা এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয় না। এর কারণ 18 শতকের মাঝামাঝি আফগান সাম্রাজ্য বর্তমান পাকিস্তানের পূর্ব দিকেও বিস্তৃত ছিল। অবশ্য সে সময় পাকিস্তানের জন্ম হয়নি। আফগানদের দাবি ওই অংশ তাদের। পাকিস্তানকে যদি এই দাবি মেনে নিতে হয় তাহলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ আফগানিস্তানের হাতে তুলে দিতে হয়। বেলুচিস্তানেরও কিছুটা চলে যায়। এটা পাকিস্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই নিয়েই লড়াই। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যখন সম্পর্ক ভালো থাকে তখন সীমান্ত নিয়ে বিবাদ সামনে আসে না। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। দেখেন একটু দেখি সর্বশেষ আপনার দেখেন সম্পর্কের সর্বশেষ এই অবনতি কিছুটা গত বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর থেকে। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে সার্বিকভাবে পাকিস্তানের সম্পর্কের অবনতির প্রধান কারণ হিসেবে দেখছেন আফগান পাকিস্তান সংঘাত বিশ্লেষকরা। কাবুলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আফগানিস্তানের একটি সরকারি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, এই কথা যেমন ঠিক যে কিছু তালেবান আফগানিস্তানে আছে, তেমনি এটাও ঠিক যে প্রধানত পাকিস্তানের বসবাসকারী পাকিস্তানের তালেবানরা এই হামলা মূলত চালাচ্ছে। 21শে ফেব্রুয়ারি পাকিস্তান পূর্ব আফগানিস্তানের নানগারহার ও পাকতিতায় টিটিপি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর প্রতিবাদে 26 ফেব্রুয়ারি আফগান তালেবান পাল্টা স্থল অভিযান শুরু করে এবং দাবি করে যে তারা পাকিস্তানের বেশ কিছু সামরিক চৌকি দখল করছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের সাধারণভাবে বক্তব্য, বিভিন্ন দেশ অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের নজর ঘোরাতে বাইরের শত্রুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পাকিস্তান একাধিক অভ্যন্তরীণ সংকটের মধ্যে আছে, সেই কারণে তারা যুদ্ধে প্রস্তুতি নিয়েছে। এখানে আমরা জানার চেষ্টা করি, তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে হামলা, টিটিপি ও বালুচ স্বাধীনতাকামী বেড়েছে। পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠানসমূহের বক্তব্য এর পেছনে ভারতের ভূমিকা আছে। এই বক্তব্যকে ভারত সবসময় ভিত্তিহীন বলেছে। পাকিস্তানের ভেতরে 2022 সালে ইমরান খানকে সরানো, জেলে রাখা নিয়ে এবং তার উপর অত্যাচারের অভিযোগ নিয়ে পাকিস্তান সরকার অস্থিরতার মধ্যে রয়েছে। দক্ষিণ এশিয়া পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন এই অভ্যন্তরীণ সমস্যা থেকে সে দেশের মানুষের নজর সরাতে নতুন করে যুদ্ধ শুরু করা হয়েছে। পাকিস্তানের জাতীয়তাবাদের একটা হাওয়া তৈরি করেছে অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে। দেখেন অন্যদিকে সেই একই কথা আফগানিস্তানের সম্পর্কেও খাটে। আফগানিস্তানের তালেবান সরকার 2026 সালের আগস্টে 5 বছর পূর্ণ করবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা তারা কিছুটা সংহত করতে পেরেছে। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ বা সংখ্যালঘুদের উপর সরাসরি আক্রমণ প্রায় হচ্ছে না, কিন্তু মৌলিক সমস্যাগুলো তারা সমাধান করতে পারেনি, যার অন্যতম হচ্ছে ভঙ্গুর অর্থনীতি। আফগানিস্তানের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো এটুকু আমরা জানতে পারি আর কি, অনেক বিষয় জানছি যে দেখেন দুই দেশের যে অতীত ইতিহাস, তারপর সম্প্রতি হামলা, তারপর হচ্ছে জাতীয়তাবাদের বিষয়টা সামনে এনেও সামাল দিতে পারে পাকিস্তান হামলা চালিয়ে। আবার একই বিষয়টা খাটে আফগানিস্তানের ক্ষেত্রেও, তাদেরও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আছে।
এই অনেকগুলো কারণ দেখলাম আমরা। পাশাপাশি আমরা ডুরান্ড লাইন সম্পর্কে জানার চেষ্টা করলাম, বিভিন্ন প্রদেশের নাম জানলাম। এরপরে আমরা কয় তারিখে হামলা হয়েছে সে বিষয়গুলো জানতে পারলাম। যাই হোক, সেটা দেখেন একটু। প্রধানমন্ত্রী 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। দেখেন সরকারের এটা একটা পলিসি, নীতিগত সিদ্ধান্ত, তারা জনগণের জন্য কী করতে চায় আমরা একটু তথ্য জেনে রাখি। দেখেন আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে 4 মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন 14টি উপজেলায়। অর্থাৎ 4 মাসের পাইলট প্রকল্প থাকবে, এর উদ্বোধন করা হবে 14টি উপজেলায়, যেখানে অন্তত 5 সদস্যের এই পরিবারগুলোকে প্রতি মাসে 2,500 টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। পাইলট প্রকল্পে চলাকালীন 6,500 পরিবার এই কর্মসূচির আওতায় আসবে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে। এম জাহিদ হোসেন বলেন, যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় তবে এই কর্মসূচির মাসিক ব্যয় হবে 5,000 কোটি টাকা এবং বার্ষিক ব্যয় হবে 60,000 কোটি টাকা। আচ্ছা, দেখেন বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস মুসলিম দেশগুলো আশ্বাস জানিয়েছে। দেখেন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ কয়েকটি দেশ। গতকাল শুক্রবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, সৌদি আরব অর্থাৎ নানান দেশের ব্যক্তিবর্গরা ছিলেন সেখানে। তো তারা কি করছেন, তারা আশ্বাস দিয়েছেন আর কি। কেন দিয়েছেন? যে আপনার জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আচ্ছা, তো আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে। দেখেন এবার আমি একটু ব্যাখ্যা করি এটা। তাহলে প্রথমত হচ্ছে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের যে 80তম অধিবেশনটা বসবে তা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 25, আপনার কিছুদিন পরে আর কি বসবে, শেষ হবে সেপ্টেম্বর 2026 শেষ হচ্ছে আর কি। তো আপনার এখন যে সভাপতি নির্বাচিত হয়েছে তিনি হচ্ছেন জার্মানির প্রাক্তন যে পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, আপনার নাম হচ্ছে আনালেনা বেয়ারবক ওনার নাম। তো উনি হচ্ছে 5ম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন প্রথম কে ছিলেন? প্রথম হচ্ছে আপনার ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন। এটা হলো 8ম অধিবেশনে। এটা যেমন আনালেনা বেয়ারবক যেমন আপনার 80তম অধিবেশনে হয়েছেন প্রথমবারের, মানে 5ম নারী সভাপতি। আর যখন প্রথম নারী সভাপতি হয়েছিল তো ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত হয়েছিলেন হচ্ছে 8ম যে অধিবেশনে হয়েছিলেন। যাই হোক, তো আপনার এখন 81তম অধিবেশন নিয়ে কথা হচ্ছে আর কি। তো 81তম অধিবেশনে পদপ্রার্থী হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর আমাদের এটা কিন্তু প্রথমবারের মতো আমরা সভাপতি নির্বাচিত হতে চাই বা হতে যাচ্ছি এমন না। এর আগে কিন্তু আমরা একবার হয়েছিলাম। তিনি হচ্ছে 1986 সালে আপনার হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদের সময় আর কি হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে নির্বাচিত হয়েছিলেন।
আর দেখেন জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন, এটা নিয়ে একটু আমরা কথা বলতে পারি। তা হচ্ছে যে বাংলাদেশ জাতিসংঘের আসলে 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ নেয়। বাংলাদেশ হচ্ছে আপনার 136তম সদস্য জাতিসংঘের, এবং 17 সেপ্টেম্বর 1974 সালে করে আর কি নেয়, সদস্যপদটা নেয়। এবং আমাদের 2024 সালে কিন্তু যে অংশীদারত্বের, বাংলাদেশ জাতিসংঘের যে অংশীদারত্ব, গত বছর সম্পর্ক, এটা সুবর্ণ জয়ন্তী পালন করা হয় 2024 সালে। আসেন একটু আন্তর্জাতিক পাতায় দেখি, যদিও আমরা আন্তর্জাতিক বিষয়ে অনেক আলোচনা করে ফেলছি, এখানে একটু শিরোনাম দেখি। তা হচ্ছে যে সামরিক সক্ষমতায় এগিয়ে আপনার পাকিস্তান, আধুনিকায়নে পিছিয়ে আফগানিস্তান। এটা হচ্ছে যে স্বাভাবিক বিষয়, তাদের কাছে যুদ্ধ বিমান আসলে নাই, মানে আফগানিস্তানের সাথে। আর তাছাড়া পাকিস্তান হচ্ছে আপনার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তো তাদের সাথে পেরে ওঠাটাও অনেক কঠিন। কিন্তু দেখা যায় কি, দুই দেশের যে সীমান্তবর্তী মানুষের যোগাযোগ বা হচ্ছে সাংস্কৃতিক যে মেলবন্ধন, এইগুলো আসলে পিছিয়ে রাখবে হামলা করার ক্ষেত্রে পাকিস্তানকে, এবং দ্রুত এটা সমাধান হওয়ার পথে যাবে বলে মনে করা হলেও সত্যিকার অর্থে বলা যাচ্ছে না। দেখেন, আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে উত্তেজনা শিগগিরই থামছে না, এটা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বিশ্লেষণ করেছে। কিন্তু আসলে থামা উচিত, এবং দুই দেশের এখন রোজার সময়, এখন আসলে এগুলো একে তো ভালো দেখায় না। তারপরে হচ্ছে যে এটার মাধ্যমে এই অঞ্চলে অসুবিধা বাড়বে, এবং সংঘাতগুলো বাড়লে হতাহত বাড়বে, উত্তপ্ত হবে, এবং এগুলো পশ্চিমা বিশ্বই বেশি সুযোগটা নেবে। বিশেষ করে সুযোগ নেবেন আমেরিকা। তো যাই হোক, এখান থেকে একটু নদীকে যাই। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ, এই যে একটা কথা দেখেন। তাহলে কি এখন এখানেও একটা যুদ্ধ অনিবার্য হতে যাচ্ছে? সেটা আমাদের একটু নজরে রাখা লাগবে। দুই পক্ষ নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার পর শিগগিরই আলোচনা আবারও শুরু করবে। আগামী সপ্তাহে ভিয়েনায় আবার আলোচনা। তার মানে হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গত বৃহস্পতিবার আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান এমন তথ্য জানিয়েছে। তবে কয়েক ঘণ্টাব্যাপী আলোচনার পরেও ইরানের সম্ভাব্য মার্কিন হামলা এড়ানোর কোনো চূড়ান্ত সমাধান হয়নি। তার মানে চুক্তি তো হচ্ছে না, এটা ছাড়াও ভালো, আবার যদি মৌখিকভাবে হয় তাও ভালো, কিন্তু যুদ্ধ কোনো কিছু দেখি আমরা, কোনো যুদ্ধের কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা। দেখেন, বদর আল বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তাই আমরা আজকের দিন শেষ করেছি। দুই পক্ষ তাদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধান করতে পেরেছে কিনা তাও তিনি স্পষ্টভাবে বলেননি। তবে অনেক বিশ্লেষক এটিকে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ সুযোগ হিসেবে দেখছেন। এটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এটিকে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমরা কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, যুদ্ধ এখনো সম্ভাবনা আছে আর কি। দেখি আগাম নির্বাচনের বিষয়ে একটু কথা বলা হচ্ছে কোথায়। দেখেন, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী 4 বছর তার দেশের জন্য ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। ডেনমার্কের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে গ্রিনল্যান্ড। কিন্তু ট্রাম্প যে কোনো মূল্যে জনবিরোধ এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন। গ্রিনল্যান্ড ইস্যুটি এখন ডেনমার্কের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন
ফ্রেডরিকসেন পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ডেনিশ ও ইউরোপীয় হিসেবে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে হবে। আগামী 24 মার্চ আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপত্তার বিষয়টি অনেক বছর ধরেই ডেনমার্কের রাজনীতির ভিত্তি হয়েছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানের কারণে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে। দেখেন, রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে। আপনার বৈশ্বিক যে ঝুঁকি সূচক, এই সূচকে 164টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 141তম। আপনার অক্সফোর্ড ইকোনমিক্সের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক অনিশ্চয়তা কমাতে সহায়তা করেছে, তবে আস্থা ফেরাতে আর কি সময় লাগবে, কথা বলা আছে। এটা বলছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং এরপর বিএনপি সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্বস্তি ফিরেছে। তবে গত আগস্টের পর থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে। এই সময় দেশের অর্থনৈতিক ঝুঁকি 0.4 পয়েন্ট বেড়ে 7.1-এ দাঁড়িয়েছে, যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ঝুঁকি স্কোর 5.1। বৈশ্বিক ঝুঁকি সূচকে 164টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান 141তম। বিশ্বের শীর্ষস্থানীয় স্বাধীন অর্থনৈতিক পরামর্শ প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিক্সের রাজনৈতিক স্বস্তি ফিরলেও রূপান্তরের ঝুঁকি এখনও আছে, শীর্ষক প্রতিবেদনে একথা বলা আছে। দেখেন, বাহ্যিক চাপ বাড়ছে। রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক, নতুন চাপের মুখে। গত বছরের তৃতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়ালেও চতুর্থ প্রান্তিকে রপ্তানি কমেছে। যুক্তরাষ্ট্রে আগাম ক্রয়াদেশ কমে যাওয়া এবং জার্মানি সহ ইউরোপের চাহিদা হ্রাসের কারণে। যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলক কম শুল্ক ও নতুন বাণিজ্য চুক্তি স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ মধ্যমেয়াদে চ্যালেঞ্জ তৈরি করবে। উত্তরণের পর পণ্য রপ্তানিতে 9-12% শুল্ক বসতে পারে, বা যা প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। দেখেন, এখানে একটু আমরা বলি, তা হচ্ছে যে এলডিসি থেকে কিন্তু বাংলাদেশ উত্তরণ হতে এই মুহূর্তে চাচ্ছে না, এবং আগামী 24 নভেম্বর কিন্তু এলডিসি থেকে উত্তরণ হওয়ার সময় এর আগে বাংলাদেশের সরকার চিঠি পাঠিয়েছে যে আমাদেরকে এখনই আরও 3 বছর সময় দেওয়া হোক। নতুন সরকার তো আসার পরে তাদের কিছু কাজ করতে না পারলে এবং না হলে অনেকগুলো সুযোগ হারাবে আর কি। কারণ এলটিসি থেকে বেরিয়ে আসলে অনেক কিছুই পাওয়া যায় না, সুযোগগুলো আর কি মানুষ হাতের নাগালে থাকবে না, তখন অনেক চাপ বাড়বে। তো এগুলোর জন্য এই চাপটা কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে আর কি। দেখি আর কোনো বিষয় নিয়ে না, আজ আর কথা বলছি না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।